একদিকে আপনারা দেখলেন একই পরিবার দুই দেশে ভোটার কার্ড, আর এবার আপনাদের দেখাবো ফের ভারতের ভোটার তালিকায় বাংলাদেশি 2019 সালে নাম ওঠে ভোটার তালিকায়। আর এরপর থেকেই বাংলাদেশ ছেড়ে স্ত্রীকে নিয়ে ভারতে পাকাপাকি বসবাস। আর এই চাঞ্চল্যকর অভিযোগ হাসনাবাদ থেকে। উত্তর 24 পরগনার হাসনাবাদে 6 বছর ধরে ভোটার তালিকায় বাংলাদেশির নাম। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র। 2019 সালে ওই কেন্দ্রের ভোটার তালিকায় নাম ওঠে বাংলাদেশি আকবর আলী গাজীর। অর্থাৎ ভারত ও বাংলাদেশ দুই দেশের সরকারি নথিতেই নাম। ভারতের ভোটার তালিকায় নাম ওঠার পর থেকে স্ত্রী ফারহানা গাজীকে নিয়ে পাকাপাকিভাবে ভারতে চলে আসেন আকবর আলী গাজী। প্রায় 6 বছর ধরে হাসনাবাদেই রয়েছেন। কর্মসূত্রে ওখানে ছিল, মাঝখানে বলেছিল আমি এখানে বসবাস করব। সেই সূত্রে উনি বছর 8-9 আগে মনে হয় করেছিলেন, এসছিলেন, মাঝখানে চলে গিয়েছে, থাকবে না এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। ওখানে কি আজ ছিল কিনা ছিল ওটা আমি জানি না। 23 সালে উনি ভোটার হয়। 23 সালে জেতার পরে আমি কিছু কিছু জায়গায় অভিযোগ করি উনি দুই জায়গায় ভোটার। এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার, এপারে ভোটার, একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে আমি চাইছি এনাদের একটা প্রতিবাদ হোক, যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করবে এনাদের। কিছুদিন আগেই বাগদায় প্রকাশ্যে আসে বিএনপি নেতার নাম। 30 বছর ধরে ভারতের ভোটার তালিকায় নাম ছিল বাংলাদেশের ওই নেতার। শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন। গ্রেফতার করা হয় তার ভারতীয় স্ত্রীকে। সম্প্রতি বীরভূমেও অভিযোগ ওঠে, বাংলাদেশি মহিলাকে বিয়ে করে ভুয়ো নথিতে প্যান এবং আধার তৈরির অভিযোগ ওঠে এক সেনাকর্মীর বিরুদ্ধে। এবার হাসনাবাদ, এখানে ভারতীয় ভোটার লিস্টে বাংলাদেশির নাম বলে অভিযোগ। নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো একই পরিবারের দু দেশের ভোটার কার্ড কিভাবে সম্ভব। বাংলাদেশি পরিবার আর তারই দু দেশের ভোটার কার্ড, একই পরিবারের ভারত বাংলাদেশের ভোটার কার্ড। অভিযুক্তরা বাংলাদেশের ফিরোজপুরের বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশি পরিবার আর সেই পরিবারের দু দেশের ভোটার কার্ড, একই পরিবার, ভারত বাংলাদেশের ভোটার কার্ড। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কিভাবে সম্ভব হলো? দেখো কিভাবে সম্ভব হলো সেটা এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ এখানে থাকে, অর্থাৎ বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি এলাকার, সেখানে তারা থাকছেন। এবং তারা শুধু এই দেশের ভোটার কার্ড রয়েছে তা কিন্তু নয়, বাংলাদেশেও কিন্তু ফিরোজপুরের গয়েশপুর গ্রামে তারা সেখানকার স্থায়ী বাসিন্দা এবং সমস্ত ডকুমেন্টস সেখানে রয়েছেন। এবং এর আগে যত ইলেকশন হয়েছেন সমস্ত ইলেকশনে তারা ভোট দিয়েছেন। আবার এপার বাংলায় এসেও তারা একাধিকবার ভোট দিয়েছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং তারা কিন্তু ওখান থেকে একেবারে সীমান্তবর্তী এলাকা পেরিয়ে তারা এবার বাংলায় এসছেন এবং এখানেই থাকছেন। এখানে সমস্ত রকম ডকুমেন্টস তারা এই বাংলায় তৈরি করেছে, কিন্তু ওই বাংলায়ও ডকুমেন্টস তাদের রয়েছে। ফলে কিভাবে সম্ভব হলো, একই পরিবার দুই দেশের ভোটার এবং সেখান থেকেই সেখানেও রয়েছে এবং ওখানেও একাধিকবার ভোট দিয়েছে, কিন্তু তাদের দাবি তারা শুধুমাত্র বিজেপি নাকি করেন বলে তাদেরকে ফাঁসানো হয়েছে। কিন্তু তারা এটাও স্বীকার করছেন যে তারা ওপার থেকে এপারে এসছেন, এখানে ভোটার কার্ড তৈরি করেছেন। এবং তার বাবা মা, অর্থাৎ এই সুব্রত মণ্ডলের বাবা মা আলোরানী মণ্ডল এবং সুভাষ মণ্ডল, তাদের শুধুমাত্র ভোটার কার্ড নেই। তার কারণ তারা নাকি এপার বাংলায় এসে অনেক টাকা দাবি করেছিল, যিনি কার্ড তৈরি করে দেবেন বলেছিলেন ভোটার কার্ড। ফলে সেই টাকা জোগাড় করতে পারেননি বলে স্বামী স্ত্রীর ভোটার কার্ড হয়নি, কিন্তু অন্য অর্থাৎ দুই ছেলে এক মেয়ের তাদের কিন্তু ভোটার কার্ড হয়েছে। ফলে 5 জনের পরিবার তারা এখানে রয়েছেন স্থায়ীভাবে এবং এখানে ভোট দিয়েছেন এবং বাংলাদেশেও তারা ভোট দিচ্ছেন। ফলে অবৈধভাবে তারা এখানে এসছেন এবং এমনটাই এই জায়গা থেকে প্রশ্ন, কে টাকা চেয়েছে এই ভোটার কার্ডের জন্য, সেই বিষয়ে তার নাম তার পরিচয় কোনো খোলসা করেছেন এই পরিবার? দেখো কদমগাছি এলাকায় তারা বলছেন যে দীর্ঘ কয়েক বছর তারা এখানে বসবাস করছেন, কিন্তু কে তাদের কাছ থেকে টাকা টাকা নিয়েছেন, কিন্তু তারা বলছেন পঞ্চায়েতের কেউ টাকা নিয়েছেন, তার নামটা কিন্তু স্পষ্ট করেনি। ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েত প্রধান তিনিও অভিযোগ পেয়েছেন যে এই ধরনের বাসিন্দা তারা এখানে কে টাকা চেয়েছে তা বলতে নারাজ বাংলাদেশি পরিবার এবং বাবা মাকেও সংবাদ মাধ্যমে মুখ খুলতে বাধা দেওয়া হয়। আপনার বাবার যা আছে বাংলাদেশের ভোটার লিস্ট এই দেখেন কত সালে এসেছেন বাংলাদেশের ভোটার লিস্টে আমার আছে, আমার আত্মীয়, আমার সবকিছু এখানে। 14 সালে আমার জায়গার দলিল আছে, দেখেন এখানে, মানে 2010 সালে।
পরিবারকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে মন্তব্য করছেন পঞ্চায়েত প্রধান। ওনার বাংলাদেশের লিস্টেও যে ভোটার লিস্টে নাম আছে, ইন্ডিয়াতেও এরকম নাম আছে। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আইনত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হোক, আইন যে ব্যবস্থা নেবে তাতে আমরা শামিল হব। রাজ্যের ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। ফলে বাধা রইল না নিয়োগ এবং পড়ুয়া ভর্তিতে। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সোমবার দেশের শীর্ষ আদালত মন্তব্য করে, এটা অবাক করার মতো বিষয়। হাইকোর্ট কি করে স্থগিতাদেশ দিল? সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের এখতিয়ারের মধ্যে পড়ে। সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে। সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই যথেষ্ট। এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয়। হাইকোর্টের যুক্তিতে আমরা বিস্মিত। রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, ওবিসি তালিকা প্রকাশের আগে আইনসভায় এই সংক্রান্ত রিপোর্ট এবং বিল পেশ করা উচিত ছিল রাজ্যের। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই মন্তব্য করেন, হাইকোর্টের এই যুক্তির সঙ্গে তিনি সহমত নন। এরপরেই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, যে পদ্ধতিতে ওবিসি তালিকা তৈরি হয়েছে সেই পদ্ধতি ভুল না ঠিক সে বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। সবাই চাইলে হাইকোর্টকে নির্দেশ দিতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব অন্য একটি বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে। হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওবিসি সংরক্ষণের প্রক্রিয়া থমকে যায়, যার জেরে থমকে যায় নিয়োগ এবং পড়ুয়া ভর্তি। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের ফলে ছবিটা বদলে গেল। হাইকোর্টের অর্ডার স্টে হয়ে গেল। এর ফলে কি হবে এখন, যে নতুন 11ই জুনে যতগুলো ক্যাটাগরি চলে এসছে সব ক্যাটাগরি গুলো তারা অ্যাপ্লাই করতে পারে। 34,000-এর যে সিলেকশন প্রসেসটা শুরু হয়েছে, যেটা এসএসসি থেকে আমরা ক্লিয়ার করেছি, সেখানেও এটা অ্যাপ্লাই করবে। অন্যান্য যত অ্যাপয়েন্টমেন্ট আছে সব অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা এখন ক্লিয়ার করবে। গত বছর রাজ্য সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট। 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার। সম্প্রতি সেই তালিকায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টের দুয়ারে। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা।